আমরা শুরু করি আজকে আমরা ওই বিভীষণপতি মেঘনাদ এই কবিতাটা দিয়ে শুরু করবো। এটা লিখছিল মাইকেল মধুসূদন দত্ত। আমরা তো প্রথমে একটু এই লেখককে নিয়ে একটু পড়ি আর কি। হ্যাঁ, ওনার নাম প্রকৃত নাম হচ্ছে মধুসূদন দত্ত। ওনার উপাধি হচ্ছে কি মাইকেল। কেন? উনি খ্রিস্টান, তো খ্রিস্টান ধর্ম পরবর্তীতে গ্রহণ করার কারণে ওনার নামের শুরুতে প্রথমে মাইকেল শব্দটা আসছে। ঠিক আছে, জন্ম তারিখটা একটু মনে রাখবা। ওনার জন্মস্থান হচ্ছে যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে। কোন গ্রাম? খুব আসে। ঠিক আছে, সাগরদাড়ি গ্রাম। আর পিতা হচ্ছে রাজনারায়ণ দত্ত, মাতা হচ্ছে কি জাহ্নবী দেবী। ঠিক আছে, তো সংসার জীবন একটু দেখে রাখবা। আর তিনি কাকে বিয়ে করছেন এটা একটু দেখার বিষয় আছে। রেবেকা ম্যাকটাভিসকে। ঠিক আছে, রেবেকা ম্যাকটাভিসকে বিয়ে করেন। কোন সময়? তিনি মাদ্রাজে এতিমখানার স্কুলে শিক্ষকতা করার সময় এই রেবেকা ম্যাকটাভিসকে বিয়ে করেন। দেখছো, দেশটারে পুরা বিদেশিরা ধ্বংস করে দিছে। তারপর হচ্ছে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে কবে? 1843। কত? 1843। আর বিয়ে করছে কখন? 1848 দেয়, একটু খেয়াল রাখতে হবে। তো ওনাকে অনেক কিছু বলা হয়। সেটা হচ্ছে বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলায় চতুর্দশপদী কবিতার ইয়ে করছিল এটা মাইকেল মধুসূদন দত্ত, বা সনেটের প্রবর্তক। বাংলা, ঠিক আছে, বাংলা কথাটা মনে রাখবা। এটা নিয়ে একটা প্রশ্ন আমরা এই ক্লাসের মানে শেষে দেখবো একটু। তো অনেকগুলো প্রশ্ন বোর্ড কোশ্চেনও সলভ করবো। ঠিক আছে, তো এনার পেশা ছিল কবি এবং নাট্যকার। ভালো কথা। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। তো আপনি মূলত ক্রিপস দিয়ে মনে রাখতে পারেন। সেটা হচ্ছে কি? আমি এভাবে মনে রাখতাম। কৃপনের ফালতু ভাই হচ্ছে কি কৃপস। প্রহসন হচ্ছে একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুইটা। ঠিক আছে, কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা, সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, বজ্রাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। এগুলো হচ্ছে কাব্য গ্রন্থ। মানে এই কবিতাবলী দেখে অনেক মনে করে হায়, এর তো কবিতা মনে হয়, কি জানে কি। ঠিক আছে, তো মনে রাখবেন তিনি কলকাতা মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে 29 জুন। তো এখান থেকে এই তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এই কবিতার কিছু শব্দ আমাদেরকে একটু মুখস্থ করতে হবে, মানে আমাদের ব্রেনে থাকতে হবে। সর্বোপরি কথা হচ্ছে এটা। তো দেখেন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে, আর আমি কোন বই থেকে পড়াইতেছি এটা কিন্তু আপনাদের ওই বোর্ড বই না। ঠিক আছে, তো একাডেমিক যে বইটা, এটা হচ্ছে নাইট 24 পাবলিকেশন একটা বই, বাংলায় প্লাস। আপনার চাইলে বইটা নিতে পারেন। আবার কেউ বললেন না যে আমি বইয়ের কোনো ইয়ে করতেছি, সেটা এরকম না। এই বইটা আমি এসএসসি লাইভে পড়ছি, সেখান থেকে নেওয়া আর কি। ঠিক আছে, তো বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের, এই যে মেঘনাদবধ কাব্যের, তার কাব্য পড়ছি না, এই যে মেঘনাদবধ, এই কাব্যের বধ বা বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। কি সুন্দর একটা প্রশ্ন হইতে পারে এখান থেকে। এটা মূলত মেঘনাদবধ কাব্য থেকে নেওয়া হয়েছে। এই মেঘনাদবধ কাব্যের কয়টা স্বর্গ জানেন? কয়টা স্বর্গ? 9টা। কয়টা? 9টা স্বর্গ। এই যে বিভীষণপতি মেঘনাদ, এটা মূলত হচ্ছে কি ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। ওই ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে কি বধ বা বধ। তো বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতি স্বাধীন অক্ষর বৃত্ত ছন্দে রচিত। এই জায়গায় একটু ঝামেলা আছে, একটু মনে রাখতে হবে। 14 মাত্রার, হ্যাঁ, অমিল প্রবহমান জ্যোতি স্বাধীন অক্ষর বৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে, এই একটু ঝামেলা হয়ে গেছে এখানে, একটু কিন্তু রয়ে গেছে। কিন্তু হচ্ছে এটার প্রথম পঙ্ক্তির সঙ্গে দ্বিতীয় পঙ্ক্তির কোনো কি চলনান্তের কোনো মিল নেই। এই কারণে এটাকে বলে কি অমিত্রাক্ষর ছন্দ। ঠিক আছে, অক্ষরবৃত্ত ছন্দে রচিত হইলেও এটার প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনে কোনো মিল, চরণে কোনো মিল না থাকার কারণে একে অমিত্রাক্ষর ছন্দ নামে পরিচিত। মেঘনাদ বধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টা? 9টা। এটাকে, আর এই কবিতাটা নেওয়া হয়েছে কি ষষ্ঠ স্বর্গ থেকে। ষষ্ঠ স্বর্গের নাম কি? বধ বা বধ। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, গন্ধি শব্দের অর্থ হচ্ছে কি তিরস্কার করা। আহব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। দ্বীপ রাজ্য লঙ্কা আক্রমণ করেন কি রামচন্দ্র। এই যে এই গল্পের এই রামায়ণের নায়ক হচ্ছে কি রাম। ঠিক আছে, আমি মূলত এটা নিয়ে একটু কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। হ্যাঁ, তারপর দেখবেন 5টা মিনিট আমাকে একটু সময় দেন, দেখবেন কবিতা একদম পানির মতো মুখস্থ হয়ে গেছে। মুখস্থ তো করতে পারবেন না, লাইন বাই লাইন এই কবিতা মনে রাখা খুব একটা সহজ ব্যাপার না। তো একদম কথাগুলো মনে গেঁথে যাবে। দেখেন, দ্বীপ রাজ্য লঙ্কা আক্রমণ করেন। এই দ্বীপ রাজ্য এটা মূলত কি রাজা এই রাক্ষস রাজা রাবণ, দশানন যাকে বলা হয়। ঠিক আছে, তো ওই রাজ্যের নাম হচ্ছে কি লঙ্কা। ওই লঙ্কাকে দ্বীপ রাজ্য বলা হইতো, রক্ষীপুর রাজ্য বলা হয় এটাকে। এই দ্বীপ রাজ্যটাকে রক্ষীপুরও বলা হয়। লিখে দিই একটু, আপনারা একটু খাতার পাশে বইয়ের পাশে লিখে রাখবেন। রক্ষীপুর,
রক্ষীপুর রাজ্য। আশা করি বোঝা যায়। স্থানু শব্দের অর্থ কি? নিশ্চল। স্থানু শব্দের অর্থ কি? নিশ্চল। দ্বীপ রাজ্য, এই যে আরেকটু বলি, লঙ্কার দ্বীপ রাজ্য বা রক্ষীপুর রাজ্য এটা মূলত অসুরদের রাজ্য ছিল বা রাক্ষসদের রাজ্য ছিল। মেঘনাদকে হত্যা করেন কে? লক্ষণ। মেঘনাদকে হত্যা করেন কে? লক্ষণ। এখানে এই লক্ষণ বাবাজিকে আমি একটু পরে আসতেছি, একটু মনে রাখেন। এই লক্ষণটাকে, মেঘনাদকে, হ্যাঁ বিভীষণকে, এরা কোথেকে আইলো, কেমনে আসলো একটু বলতেছি। অরিন্দম বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে। এই মেঘনাথের আরেকটা নাম হচ্ছে কি? অরিন্দম। মেঘনাথের আরেকটা নাম হচ্ছে অরিন্দম। চোর শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? তস্কর। নিকষা সতী বিভীষণের মা, রাবণের মা। ঠিক আছে, তার মানে কি মেঘনাথের, মেঘনাথের বাবা হচ্ছে কি? রাবণ। রাবণের মা হচ্ছে কি? নিকষা সতী, তার মানে কি মেঘনাথের দাদি। ঠিক আছে, মেঘনাথের দাদিমা হচ্ছে কি? নিকষা সতী। আমি বলতেছি একটু পরে, এরপরে পেজে গেলে বুঝতে পারবেন। মজাইলা শব্দের অর্থ হচ্ছে কি? বিপদগ্রস্ত করলে। এটুকু কি খুব কঠিন জিনিস মনে রাখতে পারবো না? অবশ্যই পারবো। ঠিক এখন থেকে ৪ কি ৫ মিনিট পরে যাদের একদম কবিতা মানে মেইন পড়াশোনা ঢুকবো, তারা ঠিক ৫ মিনিট আগায় যান। আমি এখানে কিছু কথা বলবো। এখানে মূলত ২ টা দল আছে, বুঝলেন? আমরা রামায়ণে মূলত কি দেখি? রামায়ণে রাজা, রাম বা লক্ষণ, যারা এটা হচ্ছে কি? মানে এটা মুভির সাথে তুলনা করি আমি। সেটা হচ্ছে ওরা হচ্ছে নায়ক পক্ষ। এটা হচ্ছে কি? নায়ক পক্ষ। আর এই কবিতার মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত মানে এটা এমনভাবে জিনিসটা ফুটায় তুলছে, যেন রাবণ আর মেঘনাদ, এই রাক্ষস কুলের রাজা, এরা হচ্ছে কি মূলত নায়ক, আর রাম লক্ষণ এদেরকে একটা ভিলেন বানাই দিছে। এই কবিতার কথাবার্তার মানে ধরনগুলো যেরকম, ঠিক আছে? তো আমরা মূলত সেভাবেই যে বিষয়টা উপস্থাপন করব। এখানে কিছু পরিচিতি, ঠিক আছে, কে কোন ক্যারেক্টারে রোল করতেছে এটা একটু জানা দরকার। তো নিকষা সতীকে, নিকষা সতী হচ্ছে কি? রাবণের মা। এই রাবণেরা কয় ভাই? ৩ ভাই। এখানে ৩ ভাইয়ের কথা বলা হয়েছে। আপনাদের এই কবিতায় মূলত ৩ জনের কথা উল্লেখ করে। এই রাবণের সবচেয়ে বড় ভাইয়ের নাম হচ্ছে কি? এই রাবণ মূলত দশানন। একে দশাননও বলা হয়। কেন? এনার ১০টা মুখ মাথা ছিল। আর এর বড় ভাই জ্যেষ্ঠ ভ্রাতা, ওনাকে বলা হয় সহস্রমুখ রাবণ। ওনার ১০০টা মাথা ছিল। কি যে বলে ভাই এডি, আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আজগবি কথাবার্তা, হ্যাঁ? তো একটু শুনবেন। যারা জানেন তাদের কাছে হয়তো অনেক এগুলো অনেক সহজ মনে হইতেছে। তো রাবণ হচ্ছে কি? দশানন। তো এই লঙ্কার রাজা ছিলেন কে? রাবণ। এই লঙ্কার রাজা রাবণ। এই লঙ্কার লঙ্কার রাজ্য বা একে রক্ষীপুর রাজ্য বলা হইতো। রক্ষীপুর, লক্ষ্মী না, সরি, রক্ষীপুর। তো রাবণের ছোট ভাই মানে মেজো ভাই, সেটা হচ্ছে কি? কুম্ভকর্ণ। এই বাবাজি কি করতো জানেন? বছরে ১২ মাস, এটা অন্তত জানি সবাই। ইনি ৬ মাস ঘুমাইতো আর ৬ মাস জাগ্রত থাকতেন। বিভীষণ হচ্ছে কি? ইনি খুবই ধার্মিক মানুষ। উনি এদের মতো রাক্ষস অসুর কিছুই না। ইনি কি ধর্মকে অনেক মান্য করতেন। হ্যাঁ, ইনি ছিলেন রাবণের এই লঙ্কার সেনাপতি। ঠিক আছে? বুঝাইতে পারলাম? এই বিভীষণ খুবই ভালো মানুষ ছিলেন। তো এই বিভীষণ হচ্ছে কি? রাবণের ভাই। আর রাবণের ছেলে হচ্ছে কি? মেঘনাদ। মেঘনাদ হচ্ছে রাবণের বড় ছেলে। ঠিক আছে? মেঘনাথেরও ভাইটাই আছে। এত কিছু এখানে দেখার বিষয় না। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু বলবো। ঠিক আছে? ওকে। তো রাবণের ছেলে হচ্ছে কি? মেঘনাদ, যে বড় ছেলে। আর নির্ঘোষা দেবীর বড় ছেলে কিন্তু রাবণ না। রাবণের বড় ভাই একজন আছে, সে হচ্ছে সহস্রমুখ রাবণ। এটা মনে রাখবেন, আসতে পারে। আর সুমিত্রা, এই সুমিত্রা আসলো কোত্থেকে? সুমিত্রাটা একটু পরে বুঝাইতেছি। তার আগে একটা জিনিস আমি লিখে রাখছি, দেখা যায় হয়তো না। দেখেন, এই যে রাজা দশরথ, এই বাবাজিকে, ইনি হচ্ছে অযোধ্যার রাজা। ঠিক আছে? অযোধ্যার রাজা ছিলেন রাজা দশরথ। তো এনার ৩ জন পত্নী, স্ত্রী ছিলেন। ঠিক আছে? কয়জন? ৩ জন। এর মধ্যে বড় হচ্ছে কি? কৌশল্যা। মেজো হচ্ছে কি? কৈকেয়ী। আর ছোট, একদম সবার ছোট ইনি হচ্ছে সুমিত্রা। এই সুমিত্রার কথা এখানে উল্লেখ করা হইছে। এই সুমিত্রা ছিলেন, কৌশল্যা হচ্ছে বড়, স্বাভাবিক। ওনার মধ্যে একটু সবকিছুই বড়, তো বড়, বুঝলেন না? বড় এই কৌশল্যার ছেলে ছিল কি? রাম, রাজা রাম, রামচন্দ্র। আর কৈকেয়ী মেজো যিনি, উনার ছেলের নাম হচ্ছে কি? ভরতচন্দ্র। এর হচ্ছে রামচন্দ্র। কৈকেয়ীর ছেলে হচ্ছে ভরতচন্দ্র। আর সুমিত্রার ২ জন ছেলে ছিল যমজ। ওরা কি? যমজ। একজন ছিল লক্ষণ, আরেকজনের নাম হচ্ছে কি? শত্রুঘ্ন। তাহলে রামায়ণে ৪ ভাই। ৪ ভাইয়ের নাম কি কি? রামচন্দ্র, ভরত, লক্ষণ ও শত্রুঘ্ন। বুঝলাম? বুঝলাম। এই কবিতায় আপনাদের এই রামকে আর লক্ষণকে নিয়ে বেশি মাতামাতি করা হয়েছে। মূলত রামায়ণে রাম, লক্ষণ এরা হচ্ছে কি? নায়ক ক্যারেক্টারে। আর রাবণ, তারপর হচ্ছে রাবণের বোন, এই যে রাবণের যে এখানে একটা কথা আছে, রাবণের খালি শুধু ৩ ভাই, ৪ ভাই না। এদের আরেকজন বোন আছে। বোনের নাম হচ্ছে কি? কি যেন? সর্পনুখা। রাবণের বোনের নাম হচ্ছে কি? সর্পনুখা। বুঝতে পারলেন? এটা মনে রাখবেন। মনে না রাখলেও কোনো ব্যাপার না।
যেটুকু দরকার এতটুকু আমরা সুমিত্রা হচ্ছে কি সবার ছোট, হ্যাঁ, ইনি ছিলেন সবার ছোট। তো এনার দুই যমজ পুত্রের নাম হচ্ছে লক্ষণ আর শত্রুঘ্ন। এই রাজা দশরথের সবচেয়ে প্রিয় ছেলে ছিল রাম। কেন? তখনকার অনুযায়ী বংশের বড় ছেলেকেই কি রাজ্যের ভার দেওয়া হতো। তো ও হচ্ছে রাজা রাম। রামকে তোর এই দশরথের পরে রাজার আসনে বসতে হবে, সেদিক থেকে সবাই রামকে অনেক ভালোবাসতো। রাম মূলত কে? রাম মূলত সনাতন ধর্মানুসারে যারা জানেন, রাজা রাম, এই রামচন্দ্র মূলত হচ্ছে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। ঠিক আছে, এতটুকু মনে রাখেন, এতটুকু বুঝেন। তো এই রামচন্দ্রের অনেক কাহিনী আছে, এটা শর্ট করে বলি, হ্যাঁ, তো মাইন্ড করিয়েন না। তো এখানে বিষয়টা একটু দেখেন, এটুকু বুঝছেন তো? বুঝছেন, ভালো কথা। তো এই সৌমিত্র হচ্ছে কি রাজা দশরথের ছোট পত্নী নাকি? তো রাম হচ্ছে কি সৌমিত্র তাহলে সৎ ছেলে। রাম যদি কৌশল্যার ছেলে হয় তাহলে সৌমিত্রের সৎ ছেলে। আর লক্ষণ হচ্ছে সৌমিত্রার আপন ছেলে। লক্ষণের আরেকজন ভাই আছে, ভাইয়ের নাম হচ্ছে কি শত্রুঘ্ন। আচ্ছা, এই রাম রঘু বংশে জন্ম নেওয়ায়, ঠিক আছে, তাকে রাঘব বলা হয়। রামকে কি বলা হয়? রঘু বংশে জন্ম নেওয়ায় তাকে রাঘব বলা হয়। রামকে আরেকটা জিনিস বলা হয় মর্যাদা পুরুষোত্তম। রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে, একটু মনে রাখবেন। এখানে একটু কথা বলছে আপনাদের এই যে কবিতাটা কিসের উপর নির্মিত, কোন জায়গাটুকুর উপর আমি একটু বলি। বিষয়টা হচ্ছে, আমি একটু বলি, তারপর আপনাকে বুঝতে সুবিধা হবে। আপনারা এটুকু রাম, রামের স্ত্রী হচ্ছে কি সীতা। তো রামের সাথে সীতার বিবাহ কিভাবে হয়েছিল? সীতা ছিলেন মিথিলা রাজ্যের, রাম ছিলেন অযোধ্যা রাজ্যের রাজকুমার। আর সীতা ছিলেন কিসের? মিথিলা রাজ্যের। সীতা ছিলেন মিথিলা রাজ্যের রামের স্ত্রী নাকি? এই রামের স্ত্রী হচ্ছে কি সীতা। এ কোন রাজ্যে ছিল? মিথিলা রাজ্যের। বলতেছে ভাই, আমার মাথার উপর দিতেছে, হ্যাঁ। তোমরা প্লিজ কেউ বললো না যে ভাই কি বলছেন এসব, আমি তো কিছু বাসতে পারছি না গো। একটু ধৈর্য ধরে শোনেন, হ্যাঁ, আপনাদের জন্যই ভালো হবে। আমি কথা দিতেছি আপনাদের জন্যই ভালো হবে। একটু লেন্দি হইতে পারে, তবে কোন বিষয় না এগুলা। মিথিলা রাজ্যের। তো রাম আর সীতার বিবাহ হইলো, ভালো কথা। এখন এই যে তিন স্ত্রী, রাজা দশরথের তিনজন স্ত্রী না, এর মধ্যে কইকেয়ী ইনি ছিলেন খুব সাহসী। সাহসী, আবার ইনি অনেক স্বার্থপর। রামায়ণের মাঝখানের কিছু ক্যারেক্টারে ওনাকে দেখা যায় উনি খুব স্বার্থপর। তো রাজা দশরথের সাথে যখন যুদ্ধে যাইতেন দশরথ, তখন কইকেয়ীও মাঝে মাঝে যাইতো। ঠিক আছে, বিষয় হচ্ছে এখানে। তো কইকেয়ী একটা যুদ্ধে, রাজা দশরথ প্রায় মরে যাইতেছে এমন একটা অবস্থা। তখন যে কোনো ভাবে, এত কিছু বোঝার দরকার নাই, কইকেয়ী রাজা দশরথকে বাঁচাইছে আর কি। তো রাজা দশরথ খুশি হয়ে তাকে বলল, কইকেয়ী তুমি কি চাও আমার কাছে? তখন কিছু চাওয়াকে বলতো বর, হ্যাঁ, ইটস নট হাজবেন্ড। এটা বর মানে কি কিছু চাওয়া। তুমি আমার কাছে কি চাও বলো। কইকেয়ী বলল, আমার কাছে এখন চাওয়ার মতো কিছু নাই, যখন প্রয়োজন হয় আমি চেয়ে নিব। তো রাম, এরা ছোট থেকে বড় হইলো, রাজ্যের ভার তো অবশ্যই নিতে হবে। তো দশরথ ভাবলেন রামকে রাজ্য অভিষেক করে রাজার স্থানে বসাবে। তখন এনার মনের মধ্যে এক কূটনীতি খেললো। কূটনীতি কি? ইনি চাইছিলেন যে ভরত রাজা হোক। তখন ইনি রাজা দশরথকে বলেন কি, আপনি বলেছিলেন আপনি আমাকে একটা বর দিবেন। উনি বলছে হ্যাঁ দিব, বলো। তখনকার আবার কোনো কিছু কথা দিলে কথার মান রাখতে হয়, এটা হচ্ছে কি তখনকার ধর্ম। তো উনি বলছে, ওনার শর্ত হচ্ছে কি, বা উনি যে বর চাইছিলেন সেটা হচ্ছে এই রাম 14 বছরের জন্য বনবাসে যাবে, আর ভরত হবে কি অযোধ্যার রাজা। এটা শুনে দশরথ পুরা হার্ট স্টেক খাইছে রে, কি হইছে রে, কি কইলো এটা। উনি মানে ওই জায়গায় কথা দিয়ে দিছে, ওনার বর, যে বর চাইবে, উনি কইকেয়ীকে কথা দিয়ে দিছে যে তুমি যেই বর চাওয়া আমি সেটাই দিব। তো উনি দিতে বাধ্য, কথা রাখতেও বাধ্য। আবার রাম হচ্ছে প্রিয় পুত্র, এর আবার বনবাসে পাঠাবে 14 বছরের জন্য, এটা কেমন শর্ত? তো রাম এটা মাথা বাইতা নিছে। রাম সসম্মানে 14 বছরের জন্য বনবাসে যাবে। তো রাম তো একা যাবে না, রামের সাথে সীতাও যাবে। ওমা, সীতা যাবে, এই দুজনকে প্রোটেক্ট করার জন্য এই লক্ষণ বায়না ধরছে, দাদা আমিও যাবো তোমাদের সাথে। গেল, তিনজন একসাথে গেল। এই জায়গায় সুমিত্রা, উনি খুবই ভালো একটা ক্যারেক্টার। লক্ষণ চলে যেতে ইচ্ছে 14 বছরের জন্য, সুমিত্রা কিন্তু একটু টু শব্দ করে নাই, হ্যাঁ। এটা আমি রামায়ণের কাহিনীগুলো একটু বলতেছি, অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে। আমি বলতেছেন যে, "এই ভাই কি রে ভাই কি হলো? 15 মিনিট হয়ে গেল, 15-20 মিনিট হয়ে গেল, এখনো পড়াশোনায় যাইতেছেন না।" যাবো, একটু ভাই যাইবো। তোমরা একটু টানায় দেখো, সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে, মিথিলা রাজ্য সীতা সহ এরা 14 বছরের জন্য বনবাসে গেল। ভালো কথা। বনবাসের জন্য কাহিনীটা আমি কাহিনীতে পৌঁছাইতেছি যে কবিতাটা কিসের উপর নির্মিত, আমি সেই জায়গায় যাইতেছি। আমাকে একটু টাইম দাও, একটু ক্যাচ করার চেষ্টা করো। ওরা যখন বনবাসে গেল,
বনবাসে যাওয়ার পরে হঠাৎ লক্ষণ একদিন বনে আহার খুঁজতেছিল। আহার খুঁজতেছিল, আহারটা হচ্ছে যেমন বনবাসে গেলে এমন তো না একদম রাজসভার মতো খাবার, ওরা বনের ফল মূল খেত, মানে আহারের যোগান দিতেছিল। এমন মুহূর্তে ওই যে এই যে রাবণের বোন, কি বলছিলাম রাবণের বোনের নাম কি, সর্পনুখা, ও বনে মনে করতেছে। তো হঠাৎ লক্ষণ কি সুদর্শন ছিল, ওনার দেখে ওনার না একটু মনে মধ্যে কুসুমুসু কুসুমুসু জেগে উঠলো। এই বাপরে বাপ, এই কি ছেলে দেখলাম রে, আমার তো মানে ফিদা হয়ে গেছে। ওরা তো অসুর, তো ওদের তো সেটা এরকম না। তো উনি যা কি করলো, লক্ষণকে ধরলো, কি বলছেন গো, আপনি তো অনেক সুদর্শন গো, মানে একটু রিডিউস করার চেষ্টা করলো আর কি। তো লক্ষণ তো রাতেরা, তো ও বললো, লক্ষণ বুঝে গেছে এটাতে কোনো মায়াবী শক্তি বা অসুর, কারণ এই বনের মধ্যে এরকম রমণী কোত্থেকে আসবে। এই সর্পনখা কিন্তু ওর আসল রূপে যায় নাই, ও একটা অন্য রূপ ধরে গেছে। তো ও অসুর ভেবে ফেলছে। ও এক পর্যায়ে বিভীষণ, সরি বিভীষণ না, লক্ষণ একটা বাক বিতর্কে যাইতে যাইতে তার অস্ত্র দিয়ে ওরা আঘাত করছে, আঘাতের লগে সর্পনখার নাক কাটে, কি হয়েছে জানো, নাক কাটে ফেলছে। নাক কাটে ফেলছে, ও তো কান্দে কাইটে অবস্থা শেষ পুরা। রাবণের কাছে চলে গেল। তারপরে রাবণকে বললো আর কি। তো রাবণ তো বোনের এই অবস্থা দেখেন, আমার বোনের নাক কেটে ফেললো। তো ও প্রতিশোধ নেওয়ার জন্য মানে শর্পণখা রাবণের কাছে দাদাকে গিয়ে বললো, এক বনবাসী, তো বনবাসী আমার নাক কেটে ফেলছে। ও তো পেতে পেতে আগুন। তো ও প্রতিশোধ নেওয়ার জন্য ওই বনে গেল। বনে যায় লক্ষণকে পাইলো না, পাইলো কারে, সীতারে, মানে লক্ষণের ভাবি, যেটা ঠিক আছে, রামের স্ত্রী। তো সীতাকে দেখে রাবণ তো বুঝোই, অসুর তো অসুর, রাক্ষস তো রাক্ষসী, ও তো ক্যারেক্টারলেস। এই জায়গায় আবার একটু কাহিনী আছে। সীতার যখন বিয়ে হয়, মিথিলা রাজ্যে স্বয়ংবর ডাকা হয়, ডাকা হয়েছিল, তখন রাবণ সেখানে গেছিল সীতাকে বিবাহ করার জন্য। কিন্তু রাবণকে যোগ্য বলে বিবেচনা করা হয় নাই, রামকে যোগ্য বলে বিবেচনা করা হয়েছিল। সেজন্য সীতাকে রামের সাথে বিবাহ দেওয়া হয়েছিল। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার। সেই জায়গা থেকেই রাবণ অপমানিত হয়েছিল। তো সেই জায়গা থেকেই ওর মধ্যে একটা চাল খেললো। দূর, ও কি করলো, সীতাকে অপহরণ করলো, মানে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা। তো সীতাকে অপহরণ করলো। তো অপহরণ করার পরে সীতাকে যখন অপহরণ করে লঙ্কা নিয়ে যাওয়া হয়, তখন রাম তার বানর রাজ বা বানর সেনাপতিদেরকে নিয়ে, লক্ষণকে নিয়ে লঙ্কা আক্রমণ করে। লঙ্কা আক্রমণ করতে গিয়ে যে ঘটনাটা হয়েছিল, লঙ্কা আক্রমণ করার পরে কিছুদিন যুদ্ধ করার পরে যখন মেঘনাদ, হ্যাঁ, রামের সাথে বা লক্ষণের সাথে যুদ্ধ করতেছিল বা করতেছে, পারতেছে না, তখন যে কোনো একটা কারণে, যে কোনো একটা শক্তি অর্জন করার জন্য মেঘনাদ ইন্দ্রদেবের পূজা করতেছিলেন একটা যজ্ঞাগারে। ওই যজ্ঞাগারের নাম ছিল কি, নিকুম্ভিলা যজ্ঞাগার। ওই যজ্ঞাগারে যজ্ঞ যখন করতেছে, ওই যজ্ঞের একটা শর্ত ছিল, ওই যজ্ঞ ভঙ্গ করা যাবে না। ভঙ্গ করলে কি, হিতে বিপরীত হবে। তো এই যজ্ঞ ভঙ্গ করার জন্য লক্ষণ মূলত এই মেঘনাথের চাচা, এই যে বিভীষণ, এনার আশ্রয় নিয়ে ওই যজ্ঞাগারে ঢুকে যায়। ঠিক আছে। তো এই বিভীষণ আবার রামচন্দ্রের ভীষণ ভক্ত ছিলেন। উনি রাক্ষস হইলেও বা অসুর হইলেও উনি কিন্তু রামচন্দ্রের, ওই যে প্রথমে বলছিলাম না, উনি হচ্ছে ধর্মের পথে চলা মানুষ। তো এই লক্ষণ বিভীষণের আশ্রয় নিয়ে ওই যজ্ঞাগারে প্রবেশ করে, এটা দেখে তো মনে করো যে মেঘনাথের মাথা গরম। ওই এই এরকম একজন বনবাসী আমার যজ্ঞাগারে কিভাবে প্রবেশ করলো, হ্যাঁ, এই লঙ্কার এত মানে কি কয় এটাকে গার্ড বা এত সেনাপতি, সৈন্য সেনাপতি থাকতে কিভাবে আমার এই পর্যন্ত আসলো। মা কতক্ষণ পরে দেখে তার পিছন দিয়ে তার চাচা বিভীষণও বেরিতেছে, এটা দেখে তার মাথাটা আরো আগে হাত। ও বলতেছে, হাই হাই, চাচা কি করলো। হ্যাঁ, চাচা হেনাকে না এনে এই লক্ষণকে নিয়ে আসলো। ঠিক আছে, সরি, জোকস পার্ট। দেখি চাচা হেনা কোথায়, এই লক্ষণ কেন আসলো, এই এই যে কাহিনীটা, এইটাই মূলত এই কবিতার অংশ, মানে কবিতার এই যে লক্ষণ ঢুকে পড়ছে, তারপরে চাচার সাথে মেঘনাথের, মেঘনাথের সাথে লক্ষণের যে বাক বিতর্ক বা যুদ্ধ করার যে প্রবণতা, যে কথাবার্তাগুলো হয়েছিল, এই বর্ণনাটুকুই মাইকেল মধুসূদন দত্ত তোমাদের এই কবিতার মাধ্যমে তুলে ধরছে। আমি কি বুঝাইতে পারলাম? অনেকক্ষণ বকবক করলাম, এবার একটু শুরু করি। ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু দেখতে পারো। বিষয়টা হচ্ছে কি, উপরে দেখতে পাচ্ছি যে নিকষা সতীর ৩ ছেলে, বিষয়টা ভুল কথা, ৪ ছেলে। হ্যাঁ, আমার যতটুকু জানা, আরো আছে কিনা আমি জানি না। তাদের নাম রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। আবার রাবণের ছেলের নাম মেঘনাদ।
বুঝতে পারলাম? তাহলে সুতরাং রাবণের সাথে বিভীষণের ভাই ভাই সম্পর্ক, বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা, এটি আমরা এতক্ষণে বুঝে ফেলছি যারা দেখছেন। ঠিক আছে? কোন এক কারণে এই দুই গ্রুপের মধ্যে যুদ্ধ শুরু হয়। ঠিক আছে? যুদ্ধের প্রস্তুতি হিসেবে অগ্নি দেবতার কাছে পূজা করতে গিয়েছিলেন নিকুম্বিলা যজ্ঞাকারে। একটা যজ্ঞাকার ছিল, ওই যজ্ঞাকারের নাম কি? নিকুম্বিলা। কে যজ্ঞ করতে গেছিল? মেঘনাদ। মেঘনাথের আরেক নাম কি? অরিন্দম, মনে যেন থাকে। কিছুক্ষণ পরে মেঘনাদ পিছনে দেখতে পায় সে তার শত্রু লক্ষণ চলে এসেছে ওই যজ্ঞাগারে। তখন মেঘনাদ চিন্তা করছিল যে রাজ্যে এত সেনা থাকার পরও কিভাবে লক্ষণ প্রবেশ করলো। তারপর মেঘনাদ দেখলো তার পাশে হচ্ছে কি চাষাও আছে, বিভীষণ। উরি বাপরে, এই চাষায় কি কাজ করে ফেলেছে। চাষা আনার কথা হেনাকে, হেনাকে না নিয়ে সে লক্ষণকে নিয়ে ঢুকিয়ে পড়েছে। হ্যাঁ, কি বড় গাদ্দারি। এই দেখে পুরো ওর মাথায় হাত, কি অবস্থা। বিভীষণের এই বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ তার চাচাকে অর্থাৎ বিভীষণকে কিছু কথা বলেছেন, এবং বিভীষণকেও মেঘনাদকে বর্ণনা করেছেন কেন তিনি এই কাজটি করেছেন। এই যে কথাবার্তা, এটি মূলত এই কবিতার অংশ। আমরা একটু আস্তে আস্তে পড়ি, ঠান্ডা মাথায় পড়বো, এত তাড়াহুড়া করলে চলবে না। ঠিক আছে? তো দেখো, বিষয় হচ্ছে, শুরু করলাম। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে অরিন্দম মানে কি? মেঘনাদ। একটু আগে বলছিলাম। কহিলা মানে কহিল বিষাদে, দুঃখের সাথে। জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। কিভাবে লক্ষণ প্রবেশ করলো? রক্ষপুরে মানে কি? এই লঙ্কার রাজ্যে। ঠিক আছে? এটাকে রক্ষপুর বলা হয়েছিল, বলছিলাম। তো রক্ষপুরে হায়, কিভাবে এই লক্ষণ আমার এই যজ্ঞাগারে প্রবেশ করিল। তাতো মানে কি? চাচা। উচিত কি তব এই কাজ? তোমার কি এই কাজ উচিত হয়েছে? চাচা, তুমি যে হেনাকে আনলা না, তুমি এই লক্ষণকে নিয়ে আমার যজ্ঞাগারে ঢুকে গেলা, এই কাজ কি তোমার উচিত হয়েছে? হ্যাঁ, মানে এখানে একটু কি, এই কবিতার এই ২-৩ লাইনে কি বলছে এটা তোমাকে বাংলা বলে দিছে আরকি। একটু দেখে নিবা, হ্যাঁ? তারপর বলে দিই, মেঘনাদ তার যজ্ঞাগারে লক্ষণকে দেখে বুঝতে পারছিল না যে কিভাবে সে আসলো। তারপর পিছনে তার চাচা বিভীষণকে দেখে আর বুঝতে বাকি রইল না যে বিভীষণ লক্ষণকে এখানে আসতে সাহায্য করেছে। তাই মেঘনাদ তার চাচাকে বলছে যে আপনার কি কাজটা করা উচিত হইছে? আচ্ছা। চাচা বাতিদার কাহিনী। নিকষা সতী কে? বিভীষণের মা, কুম্ভকর্ণের মা, রাবণের মা, আর মেঘনাথের দাদিমা। ওকে। নিকষা সতী তোমার জননী। তোমার মাকে নিকষা সতী। সহোদর রক্ষশ্রেষ্ঠ। এই রক্ষশ্রেষ্ঠ মানে কি? এই রক্ষশ্রেষ্ঠ মানে রক্ষপুর। এই যে রক্ষপুর রাজ্যের শ্রেষ্ঠকে, রাবণকে উল্লেখ করা হয়েছে এখানে। রক্ষ এই রাবণের সহোদর। সহোদর মানে কি? ছোট ভাই তুমি। সহোদর বলতে এখানে ছোট ছোট ভাইকে বোঝানো হয়েছে। তো তাহলে ইয়ে কি জানো? রামের সহোদরকে একটু বলবেন তো? পারবেন? রামের সহোদর হচ্ছে কি? অবশ্যই লক্ষণ। তারপর হচ্ছে কি? সহোদর রক্ষশ্রেষ্ঠ। শলী শম্ভু নিব। শূলপাণি মহাদেবের মতো। ঠিক আছে? শলী শম্ভু, শম্ভু মানে শিবের কথা বলা হয়েছে। শিব মানে কি? মহাদেব। মহাদেবের কথা বলা হয়েছে। কুম্ভকর্ণ, হ্যাঁ? কুম্ভকর্ণ হচ্ছে কি? বিভীষণের ভাই বা রাবণের ভাই, যেটাই বলো। ভাতৃপুত্র বাসব বিজয়ী। এই যে ভাতৃপুত্র, ভাতৃ বলতে এখানে ভাইকে বোঝানো হয়েছে। ভাইকে? রাবণ। পুত্র, রাবণের পুত্র কে? মেঘনাদ। তার মানে কি বিভীষণকে বলতেছে ভাতৃপুত্র বাসব বিজয়ী। একটা যে কোনো একটা বিজয়ী, সে বিজয় যে কোনো একটা যুদ্ধ করছে বা যে কোনো কিছু হয়েছে, সেখানে সে বাসব বিজয়ী নামে খ্যাতি অর্জন করছিল। হ্যাঁ, এই মেঘনাদও কিন্তু অনেক বড় যোদ্ধা ছিলেন। নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। এই তস্কর মানে কি? লক্ষণকে বুঝাইছে চোর। লক্ষণ মানে এই তস্কর মানে হচ্ছে কি? চোর। এখানে কি বলছে আমি একটু বলি। তুমি হচ্ছে কি নিকষা সতী তোমার জননী, তোমার মা। তুমি রাবণের সহোদর, ছোট ভাই। হ্যাঁ, শূলপাণি মহাদেবের মতো কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ হচ্ছে কি? তাও রাবণের ভাই। তুমি বিভীষণের ভাইয়ের নাম হচ্ছে কি? কুম্ভকর্ণ। ভাতৃপুত্র বাসব বিজয়ী মানে কি? তোমার ভাতিজা মেঘনাদ একজন বাসব বিজয়ী। নিজ গৃহপথ তাত মানে কি? চাচা, দেখাও তস্করে। তুমি নিজের গৃহকে বা নিজের রাজ্যকে তুমি চোর ঢুকাইতেছ, চোরকে দেখাইতেছ। এটা ঠিক না চাচা। তুমি একে হেনাকে আনো নাই, তারপরে আবার একটা চোর নিয়ে আসছো। তোমার খবর আছে চাচা। পরের লাইনটা হচ্ছে কি? নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। চন্ডালে বসাওয়ানি রাজার আলয়ে। চন্ডাল মানে নিচু জাত, ছোট লোক। হ্যাঁ, এরকম এদেরকে চন্ডাল বলা হইতো। তো চন্ডালে মানে চন্ডালকে বসাও আনি রাজার আলয়ে। এই রাজার সিংহাসনে বসাইতেছো? আচ্ছা, এই কিন্তু ভালো না। আচ্ছা, তোমরা আশা করি বুঝতে পারছো। একটু পরে নিবা, না বুঝতে পারলে তারপর হচ্ছে কি? কিন্তু নাহি গঞ্জি তোমাকে আমি গঞ্জি মানে কি? তিরস্কার করা। কিন্তু নাহি গঞ্জি তোমাকে আমি তিরস্কার করব না। তুমি হচ্ছে কি? গুরুজন তুমি। তুমি গুরুজন। পিতৃতুল্য, তুমি আমার পিতার সমান, তুমি আমার চাচা পিতার সমান। ছাড় দাঁড়ো, তুমি দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে। আমি অস্ত্রাগারে যাব, সেখান থেকে অস্ত্র নিয়ে এসে এই রামানুজকে কি সমনে পাঠাই দিব। পাঠাইব রামানুজে সমন ভবনে। সমন মানে কি? মৃত্যুর দেবতা।
সমান ভবনে মানে কি নরকে, ওটাকে আমি মাইরে একদম শেষে ফেলবো। তুমি আমাকে, সে বলতেছে তুমি যা করছো করছো, তোমাকে আমি তিরস্কার করবো না। কেন? আমি ছোট, তুমি গুরুজন, তুমি আমার পিতৃতুল্য। হ্যাঁ, যাই হোক, এখন তুমি দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র নিয়ে এসে এই লক্ষণকে পাঠাইবো রামানুজে। রামানুজ মানে রামের অনুজ, অনুজ মানে কি ছোট, রামের ছোট ভাই লক্ষণকে সমন ভবনে পাঠাই দেব। লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জিব হবে। ঠিক আছে, এই যে হবে মানে কি যুদ্ধ, এই যুদ্ধ করে এই লঙ্কার কলঙ্ক আমি কি আজকেই বিনষ্ট করে দেব। মেঘনাদ বিভীষণকে বলছেন, আপনি দরজা ছাড়েন, আমাকে অস্ত্রাগারে যেতে দিন চাচা। আমার এই রাজ্যে লক্ষণ প্রবেশ করে যে কলঙ্কের দাগ দিয়েছে, তা আজ তাকে হত্যা করে কলঙ্কের দাগ মুছে ফেলবো। বুঝলা? এতক্ষণ পর্যন্ত যা বলছি খুব কঠিন জিনিস, কঠিন জিনিস একদমই নয়কারে না। তারপরে এই মেঘনাথের কথা শেষ, তারপরে চাচা কি দাঁড়ায় থাকবো বোকার মতো? তো চাচা মোটামুটি নিজের রাজ্যের সাথে একটু বেইমানি করে ফেলছে। ঠিক আছে, সে তার প্রভুর সঙ্গে, সে তার ধর্মের পথে গেছে, কিন্তু নিজ রাজ্য, নিজ রক্ত, নিজ বংশের সাথে তো বেইমানি করছে নাকি? নিজের মধ্যে লজ্জাবোধ তো থাকা উচিত। তো উত্তরীরা বিভীষণ মানে বিভীষণ চাচা উত্তর দিল, বৃথাই সাধনা, তোমাদের এই সাধনা কি সব বৃথা, জলে চলে যাবে। ধীমান, ধীমান বলতে এখানে কি মেঘনাথকে বোঝানো হয়েছে। মেঘনাথ হচ্ছে কি খুবই জ্ঞানী লোক। মেঘনাথের বাবা রাবণ, রাবণ হইলে কি বলবো, অনেক জ্ঞানী। ও হচ্ছে অনেক জ্ঞানী ছিলেন, উনি মহাদেবের ভক্ত ছিলেন। রাঘব দাস, রাঘব বলতে এখানে রামকে বোঝানো হয়েছিল। রাঘব রঘুবংশে জন্ম নেওয়ায় রামকে রাঘব বলা হইতো। রাঘব দাস আমি, রাঘবের দাস আমি। ঠিক আছে, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব? আমি রাঘবের দাস, আমি রামের দাস। হ্যাঁ, তো আমি তার বিপক্ষে কিভাবে কাজ করি বলতো ভাতিজা? রক্ষিতে অনুরোধ উত্তরিলা কাতরে রাবণী। ঠিক আছে, উত্তরিলা কাতরে রাবণী। তারপরে কাহিনীটা একটু শোনো। এই বিভীষণ বলল, এই যে ভাতিজা, তুমি যে এত চেষ্টা যাইতেছো, এত চেষ্টা ভালো না, তোমাদের এই সাধনা, সাধনা কি বৃথা চলে যাবে। আমি হচ্ছে কি রাঘব দাস, রামের দাস, রামচন্দ্রের দাস। তা আমি এই প্রভুর বিপক্ষে কিভাবে কাজ করব? তারপরে উত্তরে মেঘনাথ বললো যে রাবণী বলতে রাবণের পুত্র মেঘনাথকে বোঝানো হয়েছে। এ তোমাকে এমসিকিউ দিবে, রাবণী বলতে কাকে বোঝানো হয়েছিল? মেঘনাথকে, হ্যাঁ, নাকি রাবণকে, না বিভীষণকে, না লক্ষণকে? ঠিক আছে, তারপরে উত্তরীলা কাতরে রাবণী, হে পিতৃব্য, হে পিতার তুল্য, পিতার সমতুল্য চাচা, তব বাক্যে ইচ্ছি মরিবারে। তোমার কথা শুনে মনে হচ্ছে যেন আমি মরে যাই। হ্যাঁ, রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস, কেমন, কেমনে এই মুখে আনিলে কথা? তা তো, তা তো মানে কি চাচা? কহতা দাসেরে, দাসেরে বলতে কি এখানে, দাসেরে বলতে মূলত মেঘনাথকে। তুমি আমার মতো এই দাসেরে বলো তুমি রাঘবের দাস? সি চাচা সি, তোমার এই কথা শুনে আমার মনে হচ্ছে আমি একদম মরে যাই। তুমি এই কথা কেমনে মুখে আনলে? স্থাপিলা মানে কি স্থাপন করলো। বিধুরে বলতে চাঁদ, বিধুরে বিধির স্থানুর ললাট, এই লাইনটা খুবই জনপ্রিয় লাইন। ঠিক আছে, অ্যাডমিশনে যেমন রকম আসে, এটা তোমাদের বোর্ড পরীক্ষা আসবে, দেখবা। স্থাপিলা বিধুরে বিধির স্থানুর ললাটে মানে কি? স্থাপিলা মানে স্থাপন করলো, বিধুরে চাঁদ, বিধি মানে কি সৃষ্টিকর্তা, স্থানুর ললাটে আকাশে। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি। হ্যাঁ, শশী মানেও চাঁদ, ঠিক আছে, বিধুরে মানেও চাঁদ। কাহিনী বলছে কি, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, হে রক্ষরথী। আচ্ছা, এটুকু বুঝো, চাঁদ যেমন কি সৃষ্টিকর্তা কোথায় স্থাপন করছে? আকাশে না মাটির নিচে? অবশ্যই আকাশে। চাঁদ যেহেতু আকাশে স্থাপন করছে, ওই চাঁদ কি কখনো মাটিতে গড়াগড়ি করে, ধুলা গড়াগড়ি করে? প্রশ্ন করছে চাচাকে, এর অক্ষরথি। ঠিক আছে, দাঁড়াও দেখা যায় না মনে। আচ্ছা, এর অক্ষরথি, রক্ষরথি বলতে কি আমি বলছিলাম না, ওই লঙ্কার রক্ষীপুর রাজ্যের সেনাপতি ছিল কে? বিভীষণ। সব রাজার যে একজন সেনাপতি থাকে, তাই না? তো বিভীষণ, তো বিভীষণ রাজা যদি কোনো জায়গায় যায়, বা ওই যে রথে করে যায়, ঠিক আছে, ওই রথের চালক বা ড্রাইভার থাকে কে? সেনাপতি। তো বিভীষণ সেনাপতি ছিল। সেই অর্থে বলছে, হে রক্ষরথী, মানে বিভীষণকে বলছে, হে রক্ষরথী, ভুলিলে কেমনে? কে তুমি? তুমি কে? তুমি কি ভুলে গেলা? জনম তব কোন মহাকুলে, তুমি কোন বংশে জন্মগ্রহণ করছো? তুমি ভুলে গেলা? তোমার এটা একটু বলে দিছে আর কি, বাংলা একটু পড়ে নিবা, না বুঝে থাকলে আমার কথাটা একটু পড়ে নিবা, সমস্যা নাই। কে বা সে অধম রাম, ওই যে বনবাসী রামের কথা বলছে, কে বা সে অধম রাম, স্বচ্ছ সরোবরে পরে কেলি রাজহংস, এখানে কেলি বলতে খেলা হইতো, রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল চলিলে, মানে বলছে কি এই রামটা কে? কে এই অধম? স্বচ্ছ সরোবরে পরিষ্কার পুকুরে করে খেলি রাজহংস, মানে রাজহংস রাজহাঁস সবসময় কোথায়? পরিষ্কার পানিতে খেলাধুলা করে।
রাজহাঁস সবসময় পরিষ্কার পানিতে খেলাধুলা করে। আর ময়লাযুক্ত পানিতে কি কখনো রাজহাঁসকে খেলাধুলা করতে দেখেছেন? এভাবে প্রশ্ন করতেছে আরকি। তারপরে বলছে, শৈবাল দলের ধাম মৃগেন্দ্র কেশরী। মৃগেন্দ্র কেশরী বলতে এখানে পশুরাজ সিংহকে বোঝানো হয়েছে। ঠিক আছে? কবে হে বীর কেশরী সম্ভাসে শৃগালে মিত্র ভাবে। শিয়ালের সাথে শৃগাল মানে কি? শিয়াল। শিয়ালের সাথে মিত্র ভাব, মিত্র মানে কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আপনি মেঘনাদ বিভীষণকে বলতেছিল যে রাম আবার কে? এই মিয়া রাম কেডা? রাজহাঁস সবসময় পদ্মবনের মতো পরিষ্কার পানিতে খেলাধুলা করে। কখনো কি দেখেছেন রাজহাঁস ময়লা পানিতে খেলাধুলা করে? চাচা, খালি পরে কখনো কি দেখেছেন বনের রাজা সিংহ শিয়ালের সাথে বন্ধুত্ব করে? এখানে কি, এখানে গভীরত্বটা বুঝতে পারতেছ? আশা করি বুঝতে পারতেছ। একটু ঠান্ডা মাথায় দেখবা। হ্যাঁ, তাড়াহুড়ো করে কিন্তু কোনোদিনই আয়ত্তে আনতে পারবো না, এতটুকু শিওর থাকো। তারপর হচ্ছে অজ্ঞদাস বিজ্ঞতম তুমি। হ্যাঁ, অজ্ঞদাস বলতে বলতে কি, বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। অবিদিত মানে কি? সবকিছু জানে সে। অবিদিত মানে কি? সবকিছু জানে। নয় কিছু তোমার চরণে, ক্ষুদ্রমতি নর, নিচু মন মানসিকতার লোক। ক্ষুদ্রমতি নর, নর মানে কি? মানুষ। সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্মধে সংগ্রামে। আচ্ছা, কহ মহারথী এ কি মহারথী। আচ্ছা, এই লাইনটা পরে পড়ি, একটু এখানে বোঝো। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবেদিত নহে কিছু তোমার চরণে। মেঘনাদ বিভীষণকে, মানে ওই যে ও বলছে না, এই দরজা ছাড়েন, আমাকে অস্ত্রাগারে যাইতে দিন, অস্ত্র নিয়ে আসি, ওরে মাইরে কুচি কুচি করে আজকে একদম পিস পিস করে ফেলাবো। তখন লক্ষণ কিন্তু একটু বাধা দিতেছে, এই তুই যাইতে পারবি না, তোরা এখানে আজকে সানডে মানডে ক্লোজ করে দেবো। হ্যাঁ, তখন মেঘনাদ তার চাচাকে বলতেছে, চাচা আপনি তো অনেক জ্ঞানী, আপনার তো কিছু অজানা নয়। এই যে নিচু মন মানসিকতার লোক লক্ষণ, ওই যে নিচু মন মানসিকতার লোক, আমি কি শুধু শুধু বলি, ও যদি নিচু মন মানসিকতার লোক না হইতো, অস্ত্রহীন যোধে মানে অস্ত্রহীন, আমি অস্ত্রহীন, আমি মেঘনাদ অস্ত্রহীন, আমার হাতে কোনো অস্ত্র নাই, তারপর সে আমাকে যুদ্ধের সংগ্রামে, যুদ্ধের জন্য আহ্বান করতেছে। কহ মহারথী, কহ চাচা এ কি মহারথী প্রথা? এটা কোন যুদ্ধের নিয়ম এটা বলেন তো? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে। মানে এই লঙ্কার এমন কোন শিশু নাই যেটা শুনলে হাসবে না, যে লক্ষণ আমাকে যুদ্ধ ছাড়া, অস্ত্র অস্ত্র ছাড়া যুদ্ধের জন্য আহ্বান করতেছে। বুঝলা? এই যে পড়ে নিবা, যে এটা কি কোনো যুদ্ধের নিয়ম নাকি? কাপুরুষতার পরিচয়। লঙ্কাপুরে একটা ছোট্ট শিশু এই কথা শুনলেও তো হাসবে। যেটা শুনতেন না? আমরা কি বুঝতে পারছি? তারপরে কি বলছে একটু দেখো। বলছে, এ কথা শুনি না হাসিবে এ কথা। আচ্ছা, ছাড়াও পথ আসিব ফিরিয়া। অস্ত্র নিয়ে, মানে অস্ত্রাগারে যায়, অস্ত্র নিয়ে ফিরে আসবে এখনই। এ কথা ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজ কোন দেব বলে, কোন দেবতার শক্তিতে আজকে লক্ষণ আমার সাথে জিতে। বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। সৌমিত্রী মানে কি? সৌমিত্রীর ছেলে লক্ষণের কথা বলছে। এই কোন দেবতার বলে এই কি জানি সৌমিত্রার ছেলে লক্ষণ আমার সাথে যুদ্ধে বিজয়ী হয়। দেবদৈত্য নরগণ, দেবদৈত্য নর রণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। মানে হচ্ছে কি, এই মেঘনাদ একজন পরাক্রম যোদ্ধাশালী ছিলেন। তো দেবতারা, দৈত্যরা, মানুষেরা মূলত রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে দেখেছে, সচক্ষে দেখছে এই যে রক্ষশ্রেষ্ঠ যোদ্ধা হচ্ছে কি? মেঘনাদ। ও বলতেছে, মানে একটু অহংকার করতেছে, এই দেবতা দৈত্য নর মানুষ সবাই দেখছে রণক্ষেত্রে আমি কিভাবে যুদ্ধ করছি, আর এই লক্ষণকে হারানো মানে আমার জন্য কোনো বিষয় না এগুলা। এই লক্ষণকে দেখে আমি কে দুর্বল, মানে কে, আমি কি ভয় পাচ্ছি নাকি? মেঘনাদ বিভীষণকে বলছে যে আপনি পথ ছাড়েন, আমি অস্ত্র নিয়ে আসি, আজ দেখবো কোন দেবতার শক্তিতে লক্ষণ আজ আমার সাথে যুদ্ধ করে। দেবতা দৈত্যরা যুদ্ধক্ষেত্রে নিজের চোখে তারা দেখেছে যে আমি মেঘনাদ কত বড় বীর যোদ্ধা। আমি কি না লক্ষণের মধ্যে এরকম নিচু মনের লোককে দেখে আমি ভয় পেয়ে যাবো? এটা কোনো কথা আছে স্যার? আচ্ছা, তারপরে তারপরে একটু খেয়াল করো। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল প্রবেশ করে, মানে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল মানে কি? প্রবেশ করিল। কে প্রবেশ করছে? লক্ষণ। দম্ভী, দম্ভী এখানে দম্ভী বলতে লক্ষণকে বোঝানো হয়েছে, শিওর। দম্ভী আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। আদেশ করুন, এখনো কিন্তু চাচা যে জানি কয় বেইমানি করছে, তারপর ও সম্মান রেখে বলতেছে চাচা আপনি এখনো আদেশ করেন এই দাসের, দাস মানে কি? মেঘনাথকে। শাস্তি নরাধমে, এই লক্ষণকে আমি কি শাস্তি দিব। তব তোমার জন্মপুরে, তোমার এই জন্মস্থান, আমি এই লক্ষণকে, এই চোরকে, এই বনবাসীকে কি শাস্তি দিব। তা তো চাচা, পদার্পণ করে বনবাসী, হে বিধাতা
নন্দন কাননে নাকি ফুলের বাগানে ভ্রমে দুরাচার দৈত্য। ঠিক আছে, ভ্রমে মানে কি একটু ঘোরাঘুরি করতেছে লক্ষণ নামক দৈত্য, মানে লক্ষণকে দৈত্যের সাথে তুলনা করা হয়েছে, লক্ষণকে দম্ভী বলা হয়েছে। হ্যাঁ, কি অবস্থা। ঠিক আছে, প্রফুল্ল কোমলে এত সুন্দর রাজ্যে কীট বাস। কীট বলতে এখানে কি আবার লক্ষণকে কীটও বলা হয়েছে। ঠিক আছে, কহতাত সহিব কেমনে হেন অপমান আমি ভাতৃপুত্র তব। আমি তোমার ভাতিজা হয়ে এত বড় অপমান কেমনে সইবে বলতো। এরকম ফুলের মতো একটা বাগানে এত সুন্দর রাজ্যে এই লক্ষণের মতো, হ্যাঁ, দুরাচার দৈত্য, ওর মতো দম্ভী, ওর মতো কীট পতঙ্গ আমার এই আমাদের এই এত সুন্দর রাজ্যে কিভাবে প্রবেশ করিল। এগুলো দেখে আমার তো আমি তো অপমানিত হইতেছি চাচা। এগুলো আমি কিভাবে তোমার ভাতিজা হয়ে সইব বলতো। এটাই বললো আর কি। আপনারা কি বুঝতে পারছেন ভাই? আমার কথা কি বোঝা যায়? এখানে মূলত আমি কিছু বলছি। আমি মূলত প্রথম ১০-১৫ মিনিট একটু বকর, বকর করছি। অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। অনেকে বলতে পারেন, "এ ভাই আপনি কি বলছেন এসব? আমি তো কিছুই বাঁচতে পারছি না গো।" হ্যাঁ? তাদের জন্য বলব আপনারা একটু টেনে, টেনে দেখেন। বাংলা পড়াগুলো একটু পড়েন। আমি এর পিডিএফটা দিয়ে দিব। বাঁচতে পেরেছেন আপনারা? কোনো টেনশনের কোনো কারণ নাই গো। আমি কি বাঁচতে আপনারা কি বাঁচতে পেরেছেন? আচ্ছা, আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, ওকে, দেখি। তারপর বলি, আমি তো হেন অপমান আমি ভাতৃপুত্র তব, তোমার ভাতিজা আমি কেমনে সইব। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। আমি তো এগুলো কেমনে সইব। তুমিও রক্ষমণি চাচা, তুমি কেমনে সইছো বলো তো। ঠিক আছে, একটু এই যে আমি যা যা বললাম এটা একটু একা সুন্দর করে বলে দিছে। মহামন্ত্র বলে কি, মহামন্ত্র মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি। বলছে কি মহামন্ত্রের মাধ্যমে যথা যেভাবে নম্র শিরোফণি, সাপ মাথা নত করে, ওই যে যারা সাপ নিয়ে খেলা করে ওরা কি মন্ত্রতন্ত্র কি আগনুম বাগনুম বলে, সাপ একবার উঠে একবার বসে একবার ওদিকে তুলতে এদিকে তুলতে, সেটাই বলছে। কোন মানে মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি মলিন বদন লাজে উত্তরিলা রথি। আচ্ছা, এখানে কাহিনীটা হচ্ছে কি, সাপ মন্ত্র বলে সাপের মাথা যেভাবে নত করে ওরকম মাথাটা নত কইরা এই চাচা একটু উত্তর দিল লজ্জার সাথে। কেন উত্তর লজ্জার সাথে? কারণ সে তার রাজ্যের সাথে বেইমানি করছে, বেইমানি করে রক্তের সাথে বংশের সাথে বেইমানি করে রাজা রামের সাথে তারা কি করছে, বন্ধুত্ব করছে। যে জায়গায় তার ভাই রাবণ কুম্ভকর্ণ এরা হচ্ছে রামের পরম শত্রু, তাই না? তো রাবণ অনুজকে, রাবণের অনুজ রামানুজ হচ্ছে কে, লক্ষণ। রাবণের অনুজ রাবণের ছোট ভাই, একদম ছোট যেটা, ওই ছোট হচ্ছে কে, সরি বিভীষণ। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে নহি দোষী আমি বৎস বৃথা ভর্ষ মোরে। আমি কিন্তু এই যে ইয়াকে মেঘনাথকে বলতেছে, ভাতিজা তুমি শুধু শুধু আমাকে দোষী বলতেছ, তুমি আমাকে কি তিরস্কার করতেছ, অপমান করতেছ। আমি কেন কোনো দোষী না, শুধু শুধুই আমাকে তিরস্কার করছো। নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। তোমাদের নিজেদের দোষেই তোমরা কি বিপদগ্রস্ত হইলা, তোমরা কলঙ্কিত হইলা। এখানে কাহিনীটা হচ্ছে কি, তুমি শুধু শুধু আমাকে তিরস্কার করছো, এখানে আমার কোনো দোষ নেই, তোমার বাবার দোষে এই রাজ্য আজ কলঙ্কিত। তোমাদের ভুলের কারণেই তোমরা সবাই বিপদগ্রস্ত হয়েছ। হ্যাঁ, ওর বাবা কি সীতাকে তুলে এনেছে, সীতাকে এনে ১ বছর এই কি জানি বলছে ১৪ বছর মূলত ওরা বনবাসে ছিল। এর মধ্যে আবার ১ বছর এই লঙ্কাতে ছিল সীতা একা। এই সীতাকে রাবণ কিন্তু বিবাহ করতে চাইছিল, যদিও রাবণের স্ত্রী ছিল, সন্তান ছিল, আরে যত কেসাল বুঝছো। তারপর বলছে কি বিরত সতত পাপে দেবকুল এবে, বিরত সতত পাপে দেবকুল এবে প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এই কাল সলিরে, এই কাল সলিরে। ওকে, আবার পড়ি, বিরত সতত পাপে দেবকুল এবে প্রলয়ে যেমতি বসুধা, বসুধা মানে কি পৃথিবী, প্রলয়ে যেমতি মানে ঝড়ের মতো পাপপূর্ণ লঙ্কাপুরী ডুবিছে লঙ্কা এই কাল চলিলে, ধ্বংস হয়ে গেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী, হ্যাঁ, আশ্রয়ী তেই আমি পরদোষে কে চাহে মজিতে। তোমাদের এই পাপ কর্মের ফলে তোমাদের এই পাপপূর্ণ লঙ্কাপুরী, হ্যাঁ, একদম ধ্বংস হয়ে যাইতেছে, ধ্বংস হচ্ছে। রাঘবের পদাশ্রয় মানে আশ্রয় গ্রহণ করে আমি তো নিজেকে কি রক্ষা করবই। হ্যাঁ, পরের দোষে মানে তোমার বাবার দোষে তোমার দোষে আমি কেন নিজেকে বিপদগ্রস্ত করব বলো, আমার কি দরকার আছে। এটাই বলছে। এই যে তোমাদের এই রাজ্যে ঠিক তেমনি অন্ধকার নেমে এসেছে, তোমাদের ভুলের মাসুল আমি কেন দেবো বলো তো ভাতিজা। এখন আমি রাঘবের বা রামের রাম লক্ষণের সাথে বন্ধুত্ব করেছি। আচ্ছা, রশিলা বাসব ত্রাস। ঠিক আছে, রশিলা মানে কি রেগে গেছে, মেঘনাথ পুরা রাগান্বিত হয়ে গেছে। এই চাচা কয় কি, একে একে তো বেইমানি করে বসে আছে, আরো হেনাকে দেয় নাই, তারও আবার শত্রুকে নিয়ে আসছে। হ্যাঁ, রাগান্বিত হয়ে বলতেছে
গম্ভীরে যেমতি, গভীর রাতে যেভাবে, নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, মানে কি, হ্যাঁ, গভীর রাতে যেরকম আকাশে ওই যে যখন বর্ষাকালে ডাক দেয় না, মেঘের আওয়াজ দেয় না, গর্জন দেয় না, ঘুম 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 গর্জন দেয় না, এভাবে মেঘনাথ বলল, কইলা বীরেন্দ্র বলি, কইলা বীরেন্দ্র বলি মানে কি, মেঘনাথের কথা বলেছে এখানে। ধর্মপথগামী, ওই এই রাক্ষসরাজদের মধ্যে বিভীষণ একটু ধর্মপথের অনুসারে ছিলেন। ধর্মপথে, আচ্ছা এখানে আরেকটু কাহিনী বলি, বিভীষণ কেন রামের সাথে সঙ্গ দিল, নিজের ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলো। এই বিশ্বাসঘাতকতা করছে যখন সীতাকে অপহরণ করছে, ওই কি জানি বিভীষণ ভাইয়ের কাছে আবেদন অনুনয় করছে, সীতাকে ছেড়ে দেন, এটা অধর্ম, রাজা এটা অধর্ম, ভ্রাতা এটা অধর্ম হচ্ছে। তখন এই রাজ্য সভায় কি যেন বলছে বিভীষণকে, রাবণ অনেক অপমান করছে, তুচ্ছিল্য করছে, মেরে তাড়িয়ে দিছে। তখন থেকেই ও তার সেনাপতির যে স্থান ওটা পদত্যাগ করে দিছে এবং রামের সাথে একত্রিত হয়েছে, সোজা কথা, ঠিক আছে, একটু বুঝে নিও। কইলা বীরেন্দ্র বলি, মেঘনাথ বলল, ধর্মপদগামী, হে চাচা, হে রাক্ষস, যে বললাম না এটা রাক্ষস, অসুর, রাক্ষস রাজনুষ, রাক্ষসের অনুজ, ছোট ভাই, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভাতৃত্ব এই সকল দিলা জলাঞ্জলি। আচ্ছা তুমি তো এত ধর্মকর্ম মানো, তুমি কোন ধর্ম অনুসারে বলো তো, তুমি নিজের জ্ঞাতিত্ব, ভাতৃত্ব, ভাইয়ের বন্ধন, বংশের বন্ধন, এই যে রক্তকে ভুলে গেলা, জলাঞ্জলি দিলা, এটা কোন ধর্মমতে বললো, দিলা একটু বলো তো, ঠিক আছে, এভাবে একটু প্রশ্ন করছে আর কি। তো গভীর রাতে হঠাৎ যেমন মেঘের আওয়াজ হলে যেরকম ভয় লাগে, সেরকম হঠাৎ করে মেঘনাথ রাগান্বিত হয়ে বিভীষণকে বললেন, হে ধর্মপদগামী, আপনি তো জগতে বিখ্যাত, কোন ধর্ম মতে আপনি এই কাজটা করলেন, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব সব জলাঞ্জলি দিলেন। তারপরে প্রশ্ন, তারপরে কি আমাদের, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। শাস্ত্রে বলে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা। এটার মানে কি জানো, বলছে শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, মানে পর যদি গুণবান হয়, জ্ঞানীয় হয়, গুণহীন স্বজন, তোমার আত্মীয় স্বজন, সে যদি গুণহীন হয়, অশিক্ষিত হয়, তবুও নির্গুণ স্বজন শ্রেয়। হ্যাঁ, ওই নির্গুণ স্বজনটা কি, অশিক্ষিত বা জ্ঞানহীন আত্মীয়টাও নিজের কাছে ওই পরের গুণবান ব্যক্তির চেয়ে কি, উনি খুব কাছের, এটাই বলতেছে। গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর সদা। তারপরে এই মানে হচ্ছে কি, শাস্ত্রে বলে যে পর কখনো আপন হয় না, পর যতই গুণে পরিপূর্ণ হোক না কেন চাচা, অন্যদিকে আপনজন যদি কোনো গুণ নাও থাকে তবুও সে শ্রেষ্ঠ, এই বলে মেঘনাথ তার চাচাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। এ শিক্ষা হে রক্ষবর, রক্ষবর মানে কি, বিভীষণকে বললো, এ শিক্ষা হে রক্ষবর, কোথায় শিখিলে, এমন শিক্ষা আপনি কোথায় শিখলেন, কিন্তু বৃথা গুঞ্জি তোমায়, তোমাকে আমি শুধু শুধু কি যেন বলতে তিরস্কার করতেছি, হেন সহবাসে নিচু মনের মানুষের সাথে চলাফেরা করলে এরকমই তো শিখবেন নাকি, হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটাই বলতেছে আর কি। গতি যার নিচ, সহ নিচ, সে দুর্মতি, মানে কি, যার চলাফেরা রাম লক্ষণের মতো নিচু লোকদের সাথে, সে তো এরকম হবেই। কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আমরা কিছু এমসিকিউ দেখি, বুঝছো, তো এগুলো তো আমি পড়ে ফেলছি। হ্যাঁ, তো আমার বই এটা মূলত 2023 এডিশন, তোমার এখন 26 চলতেছে, এবার বুঝো কি অবস্থা। কোনো সমস্যা নাই, একদম মিল পাবা, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আমি একটু দেখাই দিতেছি কিরকম প্রশ্নগুলো হবে আর কি। যে বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশে লক্ষ্মী শব্দটি ব্যবহৃত হয়েছে লক্ষ্য করে অর্থে, এটা কি অর্থে, লক্ষ্য করে, লক্ষ্মী কথারই অর্থ হচ্ছে কি, লক্ষ্য করে অর্থে, এটা এই লক্ষ্মী সেই লক্ষ্মী না, ধন সম্পদের দেবী লক্ষ্মী না। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কোন ছন্দের নব রূপায়ণ, এটা হচ্ছে অক্ষরবৃত্ত, ঠিক আছে, অক্ষরবৃত্ত, এটা অক্ষরবৃত্তের ছন্দেই লিখছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু ওনার লাইনগুলার অমিলহীনতার কারণে এটাকে অমিত্রাক্ষর ছন্দ ছন্দ রচিত, এই জিনিসটা বলা হয়েছিল। কোন ছন্দটি বিদেশি ছন্দের অনুসৃত, এটা হচ্ছে অমিত্রাক্ষর। নিজ গৃহপদ, নিজের গৃহ তাত চাষা দেখাও তস্করে, তুমি এই লক্ষণের দেখাইলা, এই চোরের দেখাইলা, এখানে তস্কর কেটা, লক্ষণ, সুন্দর না কবিতার লাইন না। তস্কর শব্দের মানে কি, চোর, একটু আগে বললাম। তাত শব্দ মানে কি, চাষা। রামানুজ শব্দে কি বোঝানো, রামানুজ, রামের অনুজ মানে কি, ছোট ভাই লক্ষণকে। এতক্ষণে অরিন্দম কহিলা, এই অরিন্দম কাকে বলানো হয়েছিল, মেঘনাথকে। কাকে বলানো হয়েছে, মেঘনাথকে, সহজ না। হ্যাঁ, সনেটের প্রবর্তক কে, মাইকেল মধুসূদন দত্ত, দেখাই দিয়া সবাই চলে আসবেন। আমি প্রথমেই বলেছিলাম, এটা পরে পড়বো। বাংলা সনেটের কথা বললে আপনি মাইকেল মধুসূদন দত্ত বলবেন, আর যদি শুধু সনেটের কথা বলে, সনেটের প্রবর্তক কে, তাহলে আপনি দাগাবেন পেত্রাক। মনে থাকবে কোন শব্দটি দ্বারা
মেঘনাথকে বোঝানো হয়েছে। সৌমিত্রী, সৌমিত্রী মানে হচ্ছে কি লক্ষণকে বোঝানো হয়েছে। সৌমিত্রার ছেলে রাঘব দাস মানে কি রামকে বোঝানো হয়েছে। জিমুতেন্দ্র মানে কি মেঘের মতো যে শক্তিশালী সেটাকে বোঝানো হয়েছে। অরিন্দম মানে কি মেঘনাথকে বোঝানো হয়েছে। দেখা যায় না কেন? ওকে। মধুসূদন দত্ত কোন ছন্দ প্রথা ভেঙে নতুন ছন্দ গড়লেন? এটা হচ্ছে কি পয়ার, একটু মনে রাখবা। এটা তোমাদের ইয়েতে নাও পাইতে পারে, কিন্তু এটা নতুন প্রশ্ন। মধুসূদন দত্ত কোন ছন্দ প্রথা ভেঙে নতুন ছন্দ গড়লেন? সেটা হচ্ছে পয়ার। অবিদিত শব্দের অর্থ কি? অজানা। অবিদিত শব্দের অর্থ হচ্ছে অজানা। হ্যাঁ, আপকো তো সবকো আপকো তো সবই পাতায় হোগা না চাচা, আপনি তো সবই জানেন। এ কেমন কৌশল যে আমাকে, আমি অস্ত্রহীন, তারপরে এই লক্ষণ এই ছোট লোক আমাকে যুদ্ধের জন্য আহ্বান করতেছে। বলেন তো, এটা কোনো নিয়ম? এটা কোন যুদ্ধের নিয়ম? বলছিল না? কুম্ভকর্ণকে রাবণের ছোট ভাই, রাবণের সভাই, রাবণের বড় ভাই, রাবণের ছোট ভাই, রাবণের মধ্যম ভাই। ঠিক আছে? রাবণের বিভীষণ হচ্ছে কি সবার ছোট। ঠিক আছে? ওকে। এই কুম্ভকর্ণের একটা এই বেটা কি করতো? 6 মাস ঘুমাইতো, 6 মাস জাগ্রত থাকতো। আরো কিছু প্রশ্ন একটু দেখি। তারপরে এই যে গজদন্ত মিনার অর্থ কি? আভিজাত্যের মিনার, গজদন্ত। নিজ গৃহপথ দেখাও তস্করিতে একবার পরিবেশি লক্ষণকে। প্রগল্পে শব্দটির অর্থ হচ্ছে কি? নির্ভীক চিত্তে। এই যে মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক, এটা হচ্ছে কি? কৃষ্ণকুমারী। ওই যে বলছিলাম না, ক্রিপস কৃষ্ণ কুমারী, শর্মিষ্ঠা। হ্যাঁ, ক্রিপস দিয়ে মনে রাখতে বলছিলাম, ক্রিপস। ঠিক আছে? ক্রি দিয়া কৃষ্ণকুমারী, স দিয়া শর্মিষ্ঠা, আর প দিয়া হচ্ছে কি জানো? ক্রি দিয়া কৃষ্ণকুমারী, পর দিয়া স দিয়া হচ্ছে কি শর্মিষ্ঠা, আর প দিয়া হচ্ছে পদ্মানদী। এভাবে মনে রাখবেন। দেখছেন, আমি শর্টকাট শিখেই আমি ভুলে গেছি। রাবণের মায়ের নাম কি? রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা। আর কি জানি কয়, লক্ষণ এবং শত্রুঘ্নের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। কৈকেয়ী হচ্ছে ভরতের মায়ের নাম। কৌশল্যা হচ্ছে রামের মায়ের নাম বা রাঘব দাসের মায়ের নাম। নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, এই ধরনের কপির সমার্থক শব্দ হচ্ছে কি? ক্রুদ্ধ। কুম্ভিলার যজ্ঞাগারে মেঘনাথ কোন দেবতার উদ্দেশ্যে? বলছিলাম না, ইন্দ্রদেব, অগ্নি দেবতা, সরি হচ্ছে কি অগ্নি দেবতার পূজা করছিলেন। কেন ওনার এই এই যজ্ঞটা করলে মেঘনাথের একটা শক্তি অর্জন হইতো, ওই শক্তি দিয়ে ওদেরকে হারাইতে পারতো। কিন্তু এই মেঘনাথ না কি জানি কয়, চাচা বেঈমান চাচা বিভীষণের সাহায্য নিয়ে লক্ষণ তা ভঙ্গ করে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। নাকি? ওকে। তারপর হচ্ছে চন্ডালে বসাবানি দেশ আলয়ে রাজার আলয়ে, পড়ছি না? ছোট লোকের ছোট লোক নিচু জাতের মানুষজন, তুমি এই রাজার আলয়ে এনে বসাচ্ছ চাচা, একদম ঠিক কাজ করতেছে না। পাঠাইব রামানুজ সমন ভবনে, এর পরের চরণটি কোনটা? কি বলছিল? পাঠাইব রামানুজ মানে কি? লক্ষণকে সমন ভবনে, নরকে পাঠাই দেব। এর পরের চরণটা হচ্ছে কি? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব হবে। ঠিক আছে? বলছিল বলছিল। আশা করি 2-3 বার একটু পড়বেন, জিনিসটা ইজি হয়ে যাবে আর কি। মেঘনাথের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? মেঘনাথের ক্ষেত্রে খেয়াল রাখবেন, রাবণী মেঘনাথের ক্ষেত্রে প্রযোজ্য। রাবণী মানে কি? রাবণের ছেলে। তার মানে এটা মেঘনাথের কথা বলছে। ইন্দ্রজিৎ, সরি, এই মেঘনাথকে ইন্দ্রজিৎ বলা হয়, মেঘনাথকে মেঘনাথ বলা হয়, মেঘনাথকে কি জানি বলা হয়, বাসব বিজয়ী বলা হয়, মেঘনাথকে আবার অরিন্দমও বলা হয়। বাপরে বাপ, একজনের এত নাম। রাঘব হচ্ছে কি? রাম। এই রাঘব মানে কি? রামকে বোঝানো হয়েছে, রামকে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এই আপনারা কি আসতে পারছেন? আমি কি খুব কঠিন করে কিছু বলছি? আমি যদিও বাংলা পড়াই না রে ভাই, আমি মূলত টুকটাক ম্যাথ ক্লাস করে থাকি। তো যদি আপনাদের কোনো রেসপন্স পাই, হ্যাঁ, অন্তত একজনের রেসপন্সও যদি পাই, আমি এই সিরিজটা, এটা একটা সিরিজ মনে করতে পারেন, এই সিরিজটা আমি কমপ্লিট করব, কথা দিলাম। যতগুলো কবিতা আছে আপনাদের, সবগুলো কবিতা আমি কমপ্লিট করে দিব। ঠিক এভাবে। তো আমাকে একটু কমেন্টে জানাই দিন যে আসলে কি ভালো লাগছে ক্লাসটা, বুঝতে পারছেন? হ্যাঁ, তো না বোঝার কিছু নাই। বাংলা বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য, এই কাব্যাংশের অন্তর্নিহিত ভাব হচ্ছে কি? সব করি দেশদ্রোহিতার প্রতি ঘৃণা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, জাতিসত্তার সংহতির প্রতি গুরুত্ব। উত্তরীলা কাতরে রাবণী, এখানে রাবণী বলতে কি মেঘনাথকে বোঝানো হয়েছে না রাবণের পুত্র মেঘনাথকে বোঝানো হয়েছে? ওই যে মানে যজ্ঞ ক্ষেত্রে লক্ষণকে দেখলো, ও মা কত পরে লক্ষণের পিছন দিতে চাষারে, চাষাই কি করলো তখন? ও পুরা কি করবে ভেবাচাকা খেয়ে গেছে আর কি। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন কোটি? 2টা প্রহসন, একটা হচ্ছে কি বুড়ো শালিকের ঘাড়েরও, আর একটা হচ্ছে কি যেন, বুড়ো শালিকের ঘাড়েরও, আরটা হচ্ছে, আরেকটা হচ্ছে যেন, আটা কি আমি সব ভুলে যাচ্ছি কেন? ও, মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসন হচ্ছে একটা বুড়ো শালিকের ঘাড়েরও, আরটা হচ্ছে একেই কি বলে সভ্যতা। হ্যাঁ, আমার মতো ভুলে গেলে হবে না কিন্তু। মাইকেল মধুসূদন দত্ত যে এই সাগরদাড়ি গ্রামে, বলছিলাম গ্রামটা মনে রাখতে হবে। বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। কোন বানানটি সঠিক বলতে পারবেন? একটু দেখেন।
কোন বানানটি সঠিক? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। রস্যকার ধর নিচে রস্যকার সুদনের দীর্ঘকার, মনে রাখতে হবে। শিওর? ওকে। মাইকেল মধুসূদন দত্ত কোন শতকের কবি? ইনি 19 শতকের কবি। ইনি হচ্ছে কি 19 শতকের। তো এইভাবে একটু প্রশ্নগুলো দেখে যাবেন। আশা করি এই যে কবিতাটার ভাবার্থগুলো বুঝছেন না? এখন এই কবিতার ভাবার্থ যেহেতু বুঝতে পারছেন, এখন আপনাদের কাছে সৃজনশীল সলভ করা, সিকিউ সলভ করা আমি মনে করি এখন পান্তা ভাত। ঠিক আছে? তো আজকের মোটামুটি ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্টে বলে দিবেন। হ্যাঁ? যে দাদা ক্লাসটা করে আমার মোটামুটি আমি বুঝতে পারছি। এটুকু বললেই হবে। আর কিছু লাগবে না। আমি এতেই খুশি। আর ছোট্ট করে পারলে সাবস্ক্রাইবটা একটু করে দিবেন। বন্ধুদেরকে পারলে একটু শেয়ার করবেন। এই সরকার মেথডে, হ্যাঁ, হৃদয় ভাই মূলত কি ম্যাথ ছেড়ে এখন বাংলা পড়াইতে বসে গেছে। ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানেই থাক। যদি ভালো আপনাদের রেসপন্স পাই, আমি এই সিরিজটা কন্টিনিউ করব। কথা এতটুকুই। ওকে।